হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে জমি-জমা সংক্রান্ত বিভিন্ন আ কাজে আমরা আমাদেরকে নিজেদেরকে সম্পৃক্ত করে থাকি। কেউ হয়তো জমি ক্রয় করি, কেউ জমি বিক্রি করি, কেউ হয়তো নতুন জমি ক্রয় করার পর সেটা কি বলে নামজারি করতে যাই। কেউ হয়তো আবার জমির লিজ গ্রহণ করি। মানে এটসেট্রা ইত্যাদি, ইত্যাদি। তবে এই জমি সংক্রান্ত কাজ করতে গিয়ে আমাদের আ সবার কাছে একটি শব্দ বা একটি বিষয় আমাদের কাছে ফুটে ওঠে বা জানতে পারি সেটা হলো খাস জমি। খাস জমিটা কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় যে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গেলে এই খাস জমির বিষয়টি আমাদের সামনে ফুটে আসে। খাস জমিটা কি? খাস জমি বলতে আমরা বুঝি সরকারের নিয়ন্ত্রণাধীন মালিকানাধীন জমিকে আমরা খাস বলে জেনে থাকি। কিন্তু বাস্তবিকভাবে সেটার অর্থ ভিন্ন। খাস জমি বলতে এই খাস জমিটা হচ্ছে আ আমাদের দেশে দেখা গেছে যে অনেকগুলি জেলা আছে। অনেকগুলি জেলা নিয়ে আমাদের একটি দেশ গঠিত হয়েছে। এই প্রত্যেকটি জেলার একটা করে জেলা প্রশাসক আছে। উনি উক্ত জেলার কি বলে রাজস্ব সংগ্রহ করে সেজন্য তাকে কালেক্টর বলা হয়। তো এই জেলা কালেক্টর বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন যে জমিগুলি থাকে যেগুলি উনি নিজের তত্ত্বাবধান করে বা নিজে নিয়ন্ত্রণ করে। হুম? তো সেই জমিগুলোকে আমরা খাস জমি বলে থাকি। সেগুলো হচ্ছে সেই জমি ছাড়া তাছাড়া অন্যান্য আরো কিছু জমি আছে যেগুলো সেগুলো সরকারের মালিকানাধীন, তবে সেগুলো সরকারের অন্যান্য সংস্থার নিয়ন্ত্রণাধীন। যেমন বড় শহরগুলিতে দেখা যায় সিটি কর্পোরেশন, তারপর ছোট শহর বা অন্যান্য যেগুলোতে আছে দেখা যায় যে পৌরসভা, তারপর আমাদের শহরের মধ্যে বা বড় শহরগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আগে যেরকম থাকে রেল মন্ত্রণালয়ের আওতাধীন রেল অফিস বা রেল মন্ত্রণালয়, তারপর গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, তারপর সিটি কর্পোরেশন, ওয়াসা, বিদ্যুৎ, এই বিভিন্ন সংস্থা আছে সরকারের। এই প্রত্যেকটা সংস্থারই এই তাদের নিজস্ব নিয়ন্ত্রণাধীন কিছু ভূমি থাকে যেগুলোকে আহ, যেগুলোকে আমরা খাস বলতে পারি না, সেগুলো হলো সরকারের সেই সংস্থার জমি বলা হয়, সেগুলো সংস্থা। তো সরকারের এই খাস জমি বলতে আমরা বুঝবো এখানে যে সরকারের যে রাজস্ব কর্মকর্তা যেটা আছে জেলা প্রশাসক, প্রত্যেকটা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন, জেলা প্রশাসকের করায়ত্তাধীন বা জেলা প্রশাসক যে জমিগুলি তার নামে রেকর্ড বা তার নিয়ন্ত্রণে থাকে তাকে খাস জমি বলে থাকে। আর এই খাস জমিগুলির ক্ষেত্রে কিন্তু আহ খাস জমিগুলির ক্ষেত্রে কিন্তু এটা রাজস্ব কি বলে খাজনা দিতে হয় না। তবে সরকারের মালিকানাধীন যে মালিকানাধীন ভূমিগুলি যেগুলি যে বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণাধীন বা সংস্থার আওতাধীন রয়েছে, এই জমিগুলি কিন্তু আবার খাজনা দিতে হয় না। এই জমিগুলির জন্য আলাদা খতিয়ান তৈরি হয়। তো খাস জমি বলতে আমরা কি বুঝবো এখন? খাস জমি বলতে হচ্ছে সরকারের সরকারের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসকের আওতাধীন বা জেলা প্রশাসক তার আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন যে জমিগুলো রাখে বা মেনটেন করে সেগুলো আমরা খাস জমি বলতে পারি। আর অন্যান্য যে সরকারি অন্যান্য যেগুলো সংস্থার আওতাধীন সেগুলো সংস্থার ভূমি বলা হয়, যেরকম ঢাকা শহরে যেমন সিটি কর্পোরেশন আছে, ওয়াসা, এটা ইটিসি। তো আর এই খাস জমিগুলির উদ্ভব কিভাবে হয়েছে? এই খাস জমিগুলি সেই মোগল আমলের থেকেই কিন্তু বজায় ছিল। মোগল আমলে দেখা গেছে মোগল রাজারা তাদের দুই ধরনের জমি ছিল, একটা ছিল হলো খালিশা আর একটা হলো জায়গিরদার। তো এই এই খালিশা এবং জায়গিরদার, খালিশা শব্দ খালিশা ভূমিগুলি কি বলে মোগল রাজারা তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতো এবং সেগুলো জায়গা দিয়ে দিতে পারতো। আর কিছু জমি মোগল রাজারা তাদের নিজস্ব ব্যয়, নিজস্ব ব্যক্তিগত ব্যয় বা নিজস্ব ব্যক্তিগত ব্যয় যেগুলো আছে, এই ব্যক্তিগত ব্যয় মিটানোর জন্য এই জমিগুলি তাদের নিয়ন্ত্রণে রেখে দিতেন বা তাদের করায়ত্ত রেখে দিতেন। আর এই জমিগুলি ছিল মুঘল আমলে, এই জমিগুলি ছিল খুবই উর্বর এবং বলে মানে উর্বর জমি বা ভিটি ভূমি বলা যায় যেখান থেকে। আর পরবর্তীতে পলাশী যুদ্ধের পর যখন পলাশী যুদ্ধের পর ব্রিটিশ
ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করলো বা এই ভারতীয় উপমহাদেশকে শাসন করলো, তখন তারা 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করে। সেই সেই ব্যবস্থার আলোকে কি বলে জমিদারদের নিয়ন্ত্রণাধীন কিছু ভূমি দেওয়া হতো। আর জমিদাররা এবং কিছু ভূমি দেখা যেত যে তারাও কিছু তোমাদের বন্টন করতো, পরে সেটা বিনিময়ে তারা বাৎসরিক খাজনা বহন করতো। আবার কিছু জমি যেটা বলতো জমিদারগণও সেই মোগল রাজাদের মধ্যে করে নিজেদের নিয়ন্ত্রণাধীন কিছু ভূমি রেখে দিত, যে নিয়ন্ত্রণাধীন কিছু ভূমি রেখে দিত নিজেদের ব্যয় মেটাতে করে। সেই ভূমিগুলোকে তারা নিজেরা খাস জমি বলে চালিয়ে দিত। তো ভিউয়ার্স, খাস জমি সম্পর্কে আজকে আপাতত এই অল্পটুকু আপনাদের দিকে, তো ভবিষ্যতে এটা সম্পর্কে আরো ডিটেলস আমি জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার এই তথ্য দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, তা আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে উৎসাহিত হয়ে আরো অন্যান্য ভিডিওগুলি যে ভিডিওগুলির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।